যুগে যুগে ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়া ক্ষণজন্মা বিপ্লবীরা যখন মারা যান তখন শোকাভিভূত হয়ে পড়ে মানুষ, হারানোর বেদনায় নীল হয়। তবে এই তীব্র শোক সময়ের সঙ্গে সাধারণত ম্লান হয়ে আসে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদী এক্ষেত্রে ব্যতিক্রম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘ বিরতির পর বর্ষা বিপ্লব পরবর্তী বাংলাদেশ যখন একটি বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, তখনই ওসমান হাদীকে হারানোর শোক কেন ব্যতিক্রম সেটি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠছে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদী। তার জানাজায় কয়েক লাখ মানুষের ঢল নামে। এরপর প্রায় সব সময়ের মতোই হাদীর প্রতি মানুষের এই আবেগ ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার কথা ছিল। এমনকি শহীদত্বেরও জনস্মৃতিতে একটি মেয়াদ থাকে। জীবন ধারণের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে থাকা সাধারণ মানুষ অনন্তকালে কারো শোক বহন করতে পারে না। সময়ের সঙ্গে বেদনার গাঢ় রং মলিন হয়ে আসে, জীবনের কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। এমন বেদনাতুর দৃশ্য মানুষের জন্য নতুন নয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কথাই ধরা যাক। পুলিশের উদ্ধত্ত অস্ত্রের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার সেই ছবি মানুষের ভিজুয়াল স্মৃতির অংশ হয়ে গেছে। দেয়ালে আঁকা, মুরালে রূপ দেওয়া, শৈল্পিক রূপান্তর, এমনকি পাঠ্য বইয়েও ঠাঁই পেয়েছে সেই ছবি। আবু সাঈদের প্রতিচ্ছবি অমর হয়েছে, কিন্তু তার শোক সে অর্থে অমরত্ব পায়নি। আজকের দিনে এসে আবু সাঈদের মৃত্যুর বেদনা সম্ভবত শুধু তার পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ। বাকিদের জন্য তা চাপা পড়ে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তাহীনতার মতো রোজকার সংগ্রামে। তবে এর পেছনে আরেকটি নির্মম সত্যও আছে। বাস্তব অর্থে আবু সাঈদের মৃত্যু একটি পরিসমাপ্তি নিয়ে এসেছিল। তার শহীদত্বই ২৪-এর গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ হয়ে ওঠে, যা ১.৫ দশকের বেশি সময় ধরে জবরদস্তির রাজনৈতিক মানবিক অধিকার হরণের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করা হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটায়। তার আত্মত্যাগ ইতিহাসকে এগিয়ে নিয়েছে। তবে আবু সাঈদের অধ্যায়টি যতই বেদনাদায়ক হোক, শেষ হয়েছে। হাদীর মৃত্যু তেমন নয়। খুন হওয়ার প্রায় ১.৫ মাস পার হলেও তার হাদী ইস্যু এখনও অসমাপ্ত, অমীমাংসিত। আর ঠিক এ কারণেই হাদীর জন্য মানুষের প্রতিক্রিয়া এত তীব্র, আবেগ এতটা বিস্তৃত। তাকে ঘিরে যে সম্মান, যে শোকের গভীরতা, যে নামেটা বেদনা, সবকিছুই ইঙ্গিত করে এটি শুধুই আরেকজন শহীদের অনুঘটক ভূমিকা নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। বিষয়টি অনুধাবনের জন্য বুঝতে হবে আরেকটি বিষয়, যাকে বলা যেতে পারে হাদী ইফেক্ট। হাদী প্রথম জনসম্মুখে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ছোট ছোট ক্লিপ ও টেলিভিশন টকশোর মাধ্যমে, যেখানে পরিচিত সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন বিষয় শক্ত যুক্তি তুলে ধরে মুখোমুখি তর্কে জড়ান তিনি। শারীরিকভাবে খুব চোখে পড়ার মতো ছিলেন না হাদী। খাটো গড়ন, এলোমেলো চুল দাড়ি, কিন্তু তার শক্তির জায়গা ছিল ভাষা। তিনি কথা বলতেন নির্দ্বিধায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ টানযুক্ত খাঁটি লোকজ বাংলায়। ঢাকার শহুরে অভিজাতদের তথাকথিত পলিশড ভাষা থেকে তার অবস্থান ছিল বহুদূরে। এতেই হাদীর কণ্ঠস্বর মানুষের কাছে হয়ে উঠেছিল খুব চেনা, কাছের। মাদ্রাসায় শিক্ষার হাতেখড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেয়া, নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, সব মিলিয়ে হাদী হয়ে উঠেছিলেন এক বিস্ময়কর সংমিশ্রণের প্রান্তিক মানুষ, যার কাছে ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ জানানোর মতো সামান্য প্রবেশাধিকার আছে। তিনি পুরোপুরিভাবে এই ব্যবস্থার ভেতরের মানুষ নন, আবার সম্পূর্ণ বাইরেরও নন। প্রায় ৯০% মানুষের দেশে তার অকপট ও গভীর ইসলামী ধর্মবিশ্বাস প্রবলভাবে সাড়া ফেলেছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মূলধারার গণমাধ্যমে হাদীর উপস্থিতি বাড়তে থাকে। আওয়ামী লীগের সাংস্কৃতিক ও রাজনৈতিক বলয়ের অবশিষ্ট অংশ যখন ধীরে ধীরে আবারও ফিরে আসার চেষ্টা করছিল, হাদী তখন সরাসরি এদের রুখে দাঁড়ান। ইচ্ছে করেই রুক্ষ ভাষা ব্যবহার করতেন তিনি। রাজনীতিতে ফেরার আগেই সাংস্কৃতিক ও সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে বারবার সতর্কতা উচ্চারিত হয়েছে তার কণ্ঠে।
এটি কোনো প্রচলিত রাজনৈতিক লড়াই ছিল না। হাদির সংগ্রাম ছিল মূলত সংস্কৃতিকে ঘিরে। দশকের পর দশক ধরে গণমাধ্যম, শিক্ষাঙ্গন ও শিল্পকলায় নিজস্ব বয়ান চাপিয়ে দিয়ে বাংলাদেশে সাংস্কৃতিক পরিসরে প্রায় একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল আওয়ামী লীগ। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া মধ্য বাম ঘরানার দল হিসেবে ভাষা, পরিচয় ও বাঙালি জাতীয়তাবাদের একটি নির্দিষ্ট ধারায় নিজেদের বৈধতা প্রতিষ্ঠা করেছিল তারা। দেশের বড় একটি বুদ্ধিজীবী শ্রেণীর কাছে এই দৃষ্টিভঙ্গি সমর্থন করা ছিল স্বাভাবিক ও লাভজনক। কিন্তু শেখ হাসিনার ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা ৪ মেয়াদের ক্ষমতায় এই সাংস্কৃতিক প্রকল্প রূপ নেয় কঠোর মতবাদে। সংকুচিত করা হয় ইতিহাস, পুনর্লিখিত হয় মুক্তিযুদ্ধের বয়ান, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় পৌরাণিক এক চরিত্রে উন্নীত করা হয়। এর ফলাফল ছিল গভীর। প্রভাবশালী গণমাধ্যম ও বুদ্ধিজীবীরা এই বয়ান প্রচারের পাশাপাশি প্রয়োগও করেন। এর ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা ধর্মপ্রাণ কিন্তু মধ্যপন্থী মুসলমান, তারা আরোপিত ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদে নিজেদের অবস্থান হারান। তাদের দৃষ্টিভঙ্গি হয়ে পড়ে প্রান্তিক ও উপেক্ষিত। মুজিবের প্রতি শ্রদ্ধা ধীরে ধীরে ধর্মীয় আচারে পরিণত হয়, যেখানে ভিন্ন মতের কোনো জায়গা ছিল না। পরতে পরতে জমতে থাকা এই ক্ষোভ নিভৃতে অপেক্ষা করছিল। ২০২৪-এর অভ্যুত্থানের পর সারা দেশে মুজিবের মূর্তি ও মুরাল ভাঙার ঘটনাগুলো এই ক্ষোভের বহিঃপ্রকাশ। এগুলোকে শুধু ভাঙচুর বলা ভুল হবে। এগুলো ছিল রাষ্ট্র সমর্থিত এক সাংস্কৃতিক একনায়তন্ত্র থেকে নিজস্ব সাংস্কৃতিক অধিকার পুনরুদ্ধারের প্রচেষ্টা। এর কেন্দ্রে ছিল জোর করে ধর্মনিরপেক্ষ প্রতীকের বদলে ধর্মীয় মধ্যপন্থার ভিত্তিতে সামাজিক রাজনৈতিক পরিচয় পুনঃপ্রতিষ্ঠার দাবি। এই ভাঙনের সবচেয়ে স্পষ্ট প্রতীক হয়ে ওঠেন শরীফ ওসমান হাদী। হাদির উত্থান ছিল স্বতঃস্ফূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারায় এসে তিনি পদ্ধতিগতভাবে উন্মোচন করেন সেই মিডিয়া বুদ্ধিজীবী জোটের ভণ্ডামি, যারা নৈতিক উচ্চাসন থেকে হাসিনার কর্তৃত্ববাদকে আড়াল করেছিল। তিনি নাম ধরে আঘাত করেছেন, বিমূর্ত বা সাধারণ ভাষায় নয়। এটাই মানুষকে নাড়া দিয়ে যায়। ২০২৪-এর জুলাইয়ের পরপরই বহু বাংলাদেশির কাছে হাদী হয়ে উঠেছিলেন তাদের কণ্ঠস্বর। তিনি বলেছিলেন সেই কথাগুলো যা অন্যরা ফিসফিস করে বলতো বা চেপে যেত। তার বেপরোয়া সততা, দ্বিমুখী কথাবার্তায় ক্লান্ত রাজনৈতিক সংস্কৃতিতে হয়ে উঠেছিল চুম্বকের মতো। সমালোচনায় থেমে থাকেননি হাদী। একটি বিকল্প সাংস্কৃতিক অবকাঠামো গড়ার চেষ্টায় জনগণের অর্থায়নে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। তার লক্ষ্য ছিল স্পষ্ট, সংখ্যাগরিষ্ঠ মানুষের সামাজিক প্রবৃত্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ইসলামী মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশ ঘনিষ্ঠ সংস্কৃতি চর্চা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শুধু সাংস্কৃতিক পরীক্ষাগার ছিল না। অন্তর্বর্তী সরকারের অধীনে অর্থনৈতিক উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দুলছিল দেশ। জনমত ক্রমে এক জায়গায় এসে ঠেকছিল নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা। হাদী বুঝেছিল রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত না হলে সংস্কৃতি টিকবে না। সংসদই আসল মঞ্চ। ঢাকার কেন্দ্রস্থলে একটি আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত তাকে রাতারাতি আলাদা উচ্চতায় নিয়ে যায়। কোনো বড় দলের সমর্থন ছাড়াই তিনি দাঁড়ান এক শক্তিশালী অর্থবল সম্পন্ন প্রার্থীর বিপক্ষে। হাদীর প্রচার ছিল পরিকল্পিতভাবে অনাড়ম্বর। বিলবোর্ড নয়, লিফলেট, শোডাউন নয়, কোলাকুলি। ফজরের নামাজ পড়েছেন ভোটারদের সঙ্গে, হেঁটেছেন শ্রমজীবীদের মহল্লায়, কথা বলেছেন সেই একটি খাঁটি ভাষায়। সামাজিক যোগাযোগ মাধ্যম বাকিটা করেছে। তার প্রতি সবচেয়ে দ্রুত যে বিশ্বাসটি গড়ে ওঠে তা হল তিনি দুর্নীতিমুক্ত। ১৬ বছরের হাসিনা শাসনের পর দুর্নীতি ছিল সবচেয়ে দৃশ্যমান চিহ্ন। হাদী নিজেকে উপস্থাপন করেন তার সম্পূর্ণ বিপরীত হিসেবে। তিনি সংস্কার বা কাঠামোর কথা বলেননি, বলেছেন ইনসাফের কথা, সাহসের কথা, ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর কথা।
জুলাই অভ্যুত্থানের পর প্রথম দিকে এই বিশ্বাস ছাত্রনেতাদের প্রতিও ছিল, কিন্তু রাজনীতির পুরনো অভ্যাস ফিরে আসতেই সেই আস্থায় ক্ষয় হয়। প্রায় স্বাভাবিকভাবেই এ দায় এসে পড়ে হাদির কাঁধে। হাদি জুলাই অভ্যুত্থানের মূল নেতা না হলেও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকারদের একজন হয়ে ওঠেন হাদি। স্ক্রিনের হাদি জনতার মস্তিষ্কে ঢুকেছিলেন মাঠের হাদি হৃদয়ে, তাই তার মৃত্যু মানুষকে এমনভাবে নাড়া দেয়, মনে হয় কিছু একটা ছিনিয়ে নেওয়া হয়েছে। মৃত্যুতে হাদি বড় হয়েছেন, কিন্তু শক্তিশালী হয়েছেন কিনা তা এখনও বলার সময় আসেনি। তবু শোক কমলে হাদি মুছে যাবেন এমনটা ভাবা ভুল হবে। আবেগ ফুরায়, কিন্তু অসমাপ্ত লড়াই ফুরিয়ে যায় না। সাংস্কৃতিক অধিকার, আপোষহীন সততা, এলিট অনুমতির প্রত্যাখ্যান, হাদির এই ধারণাগুলো এখনও অমীমাংসিত। হাদির লড়াই শেষ হয়নি। জাতীয় স্মৃতিতে তার হারিয়ে না যাওয়ার এটাই আসল কারণ।